আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগাম সোনার বাংলাদেশ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার দিয়েছো এবং সেকেন্ড পেপারের জন্য মোটামুটি প্রিপারেশন নিচ্ছো, আমি যাই এর আগে আজকে সকালবেলা 9টা একটা ভিডিও দিছি। ওটা একটা ভিডিওটা একটু লম্বা, ওটা 28 মিনিট, মেবি 40 সেকেন্ড বা 47 সেকেন্ড এরকম হইতে পারে। ওইখানে দুইটা অঙ্ক করছি আমি। ওই দুইটা অঙ্ক করতে গিয়ে আমার আসলে সময়টা এত বেশি ব্যয় হয়েছে। ওইখানে ওই দুইটা অঙ্ক করলে তোমরা ইনশাল্লাহ 40 মার্ক দিতে পারবো। অংশীদারি এবং শেয়ার ইস্যু দুইটা পাইবে এখানে। 3, 4, 5, 6, 7 এর মধ্যে থাকবে ওইটা। অংশীদারি তোমরা 4টা দিতে পারবে ইনশাল্লাহ। ওটা যদি ভালোভাবে ভিডিওটা দেখো ইনশাল্লাহ করতে পারবে। এখন যেটা নিয়ে আমি আলোচনা করবো ওটা হচ্ছে ফিফো পদ্ধতি। ওইটা থেকে তোমাদের একটা অঙ্ক থাকবে বাধ্য হলে। মানে এটা হচ্ছে 2022 বলো, মানে 18 বলো, 17 বলো, যত সালে হোক না কেন ফিফু লিফু ছিল। এখন তোমাদের যেহেতু শুধু ফিফু পদ্ধতি, ওইটা হচ্ছে একটা থাকবে, ওটা তোমরা পাইবে। তো আমি হচ্ছে খফার্ডের সবগুলো আসলে তোমরা ফার্স্টটা কীভাবে দিবে ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি। হয়তো ইনকেস যদি এখানে যদি দুইটা আসে, দেখা গেছে যে হয়তো অংশীদারি অথবা শেয়ার ইস্যু থেকে তুমি 3টা পাইবে, তার মানে এখান থেকে 2টা পেলে টোটাল তুমি ফার্স্টটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। টেনশন করার কোনো কারণ নাই। এটা শুধু একটু দেখবে। আমি একবার আজকেরটা হচ্ছে 10 মিনিট বা 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, এর বেশি লম্বা করবো না। তোমরা কোনো কথা লেখা থাকলে ওটা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি ওইখানে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করো, অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়, এটা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা কিছু কত নাম্বারে আসবে, অনেকে কোশ্চেন করে আমাকে কত নাম্বারে এটা থাকবে। প্রশ্নটা হয়তো দেখা গেছে 6, 7, 8, 10, 11-র মধ্যে যে কোনো একটা জায়গায় এই প্রশ্নটা তোমরা পাবে। আমি ঢাকা বোর্ডের প্রশ্নটা উঠেই নেই, আমি ওই প্রশ্নগুলো কি কি আছে ওইটা লিখছি। তার আগে হচ্ছে যে কিছু কথা ওইগুলো একটু বলে নিই। আসলে অনেক সময় দেখা গেছে যেহেতু একটা ছোটো একটা ভিডিওর মধ্যে সবটাই শেষ করব এটা নিয়ে, তোমরা একটু খেয়াল করো। পরিবহনের বিনষ্ট, অনেক সময় দেখা গেছে যেহেতু আমরা গুদামে মাল সংরক্ষণ করতেছি বা এখান থেকে বাইর করতেছি বা এখানে গুদামে মজুত করতেছি, এটার মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যায় বিনষ্ট হইতে পারে। পরিবহন বিনষ্টের ক্ষেত্রে হচ্ছে আমরা লিখব ক্রয় ফেরত, এটা বিয়োগ করব। কারণ যেটা আমরা অনেক সময় ক্রয় করে আমাদের গুদামে মালটা ঢুকাইতেছি, যখন এটা বিনষ্ট হয়ে যায় তখন আমরা এটা ফেরত দিই। যেমন আমার এই মার্কেটটা আমি ক্রয় করলাম, এরকম 3টা কিনলাম, 2টা যদি নষ্ট থাকে আমি কী করি, ওটা ফেরত দিয়ে দিই। এই জন্য হচ্ছে ওটা ফেরত, যেটা বের হবে, মোট কথা হচ্ছে আমার যেটা বের হবে, যেটা আমার বের হবে ওটা হচ্ছে মাইনাস হবে, যেটা হচ্ছে আমার এখানে আসবে ওটা হচ্ছে প্লাস হবে। এটা বের হইতেছে ক্রয় ফেরত, এই জন্য বের হইতে বা সরবরাহের কারীকে ফেরত, এই কথাটা থাকবে। এটা হচ্ছে ইস্যুর ঘরে বসবে। একটু ভালো করে খেয়াল করো তোমরা। যদি বলে পরিবহন বহনের বিনষ্ট হয়, তখন আমরা ইস্যুর ঘরে লিখব বিয়োগ ক্রয় ফেরত অথবা সরবরাহকারীকে ফেরত। এবং যদি আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বিক্রয় ফেরত হইতে পারে। আমরা বিক্রিত পণ্য আমি যখন বিক্রি করি তখন ওটা ফেরত আসতে পারে, বিভিন্ন কারণে, নানান কারণে ফেরত আসতে পারে। বা কারখানা হতে ফেরত, আমরা যখন কোনো পণ্য কারখানা ফাটাই, ওই কারখানা থেকে আমাদের কাছে ফেরত আসতে পারে। স্বাভাবিক। অস্বাভাবিক ধরো আমার এই টি-শার্টটা, আমি এটা আমার গোডাউনে এটা হচ্ছে শুধু কাপড়গুলো ছিল, কিন্তু এটা যখন আমি কারখানায় পাঠাবো, ওটা রেডি করি, গেঞ্জি রেডি করে পাঠাবে, তখন হচ্ছে ওটা হচ্ছে যোগ হবে। এই যে দেখো, কারখানা হতে ফেরত, বিক্রয় ফেরত, কারণ এটা আসতেছে। এই হলো এটা বিনষ্টর ক্ষেত্রটা বুঝে দিলাম। এখন ঘাটতি নিয়ে অনেকে হয়তো কোশ্চেন করতে পারে, যেহেতু আমি একটা অঙ্ক করলাম, এখানে ঘাটতি নাই বা সমাপনী এককটা তোমরা কীভাবে করবো, প্রশ্নের মধ্যে যদি থাকে ঘাটতি একক কীভাবে বের করবো। এখন দেখো, প্রারম্ভিক একক দিবে প্লাস মোট ক্রয় বিয়োগ মোট বিক্রয় একক বিয়োগ সমাপনী একক যদি থাকে। এখন সমাপনী এককটা কীভাবে বের করবা, প্রারম্ভিক একক যোগ মোট ক্রয় আগেরটার মতো বিয়োগ মোট বিক্রয় বিয়োগ ঘাটতি যেটা থাকবে, ঘাটতিটা আমরা বিয়োগ করে দিব। এ হলো বেসিক যে জিনিসগুলো, বেসিকগুলো আমি একটু বলে দিলাম। তাও আমার এর আগে একটা ভিডিও আছে, ওইটা তোমরা দেখতে পারো। ওইটাতে বেসিক ক্লাসগুলো করা, যেহেতু আজকে বেসিক ক্লাস একটু দেওয়ার দরকার, ওইটা দিয়ে দিলাম। এখন আসি আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা কীভাবে করছে। দেখো, সমাপনী মজুত পণ্যের পরিমাণ একক নির্ণয় করো। যেহেতু বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ একক নির্ণয় করার জন্য, তখন আমরা এটা লিখে ফেলবো কয়ের উত্তর, সমাপনী মজুত পণ্যের পরিমাণ একক নির্ণয়। ঘরটা দিব বিবরণ, একক একক দিয়ে দিব। প্রারম্ভিক মজুত, এটা প্রশ্নের মধ্যে থাকবে 200 একক। আমি যেহেতু প্রশ্ন উঠে নেই, 200 একক, এখানে প্রারম্ভিক মজুদ 200 এককের করে বসাই দিবে। এখন যেহেতু ক্রয়গুলো আমি এখানে এই যে দেখো সাইডে লিখে রাখছি, ক্রয় হইলে যেটা গোডাউনে ঢুকবে ওটা হচ্ছে প্লাস, আর যেটা বের হয়ে যাবে ওটা হচ্ছে মাইনাস, ওটা আমি লিখে রাখছি। তোমরা একটু খেয়াল করো, যেহেতু এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে যতগুলো ক্রয় আছে সবগুলো দিয়ে দেবে 100, এরপর হচ্ছে 160, টোটাল হচ্ছে 260, এখানে দুইটাই যোগ করলে হচ্ছে 460। এখন বের হয়েছে বিক্রয় করলে, আমার গোডাউন থেকে মালটা বের হয়ে গেছে 260,
আর হচ্ছে 100। এটা কোথায় পাবে? এটা প্রশ্নের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঢাকা বোর্ডে 2022 সালে, তোমরা গেলেই দেখতে পাবা। এগুলোকে যোগ করে আমরা পাইছি 360 ব্র্যাকেট দিবা, তখন দেখবা যে এখানে 460 থেকে 360 গেলে আর থাকে 100 একক। এটা হচ্ছে সমাপনী মজুদ, যেহেতু আমাদেরকে বলছে সমাপনী মজুদ বের করার জন্য, এই সমাপনী মজুদ বের করার এটাই হয়। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা একটু খেয়াল করো। ফিফু পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। কি পদ্ধতি বলছে? ফিফু পদ্ধতি। যেহেতু আমাদের ফিফু পদ্ধতি থাকবে, তোমরা এটা একবার শিওর থাকো, এই প্রসেসটাই থাকবে, এই কথাগুলোই থাকবে। ফিফু বললে এই কথাগুলোই থাকবে, এছাড়া কিছুই না। গ নাম্বারটা ঠিক এইভাবে, আমি যেভাবে দিছি এইভাবে তারিখ দিবে, অথবা অন্য তারিখগুলো থাকবে। ইকুরেটভাবে যে সংখ্যা এটা আসবে ওইরকম না, সংখ্যাটা হয়তো চেঞ্জ হইতে পারে। ওটা নিয়ে তোমরা শুধু আমার এই প্রসেসটা যদি দেখো, আশা করি তোমরা 10-এ 10 পাবে। যারা একবারে কখনো করো নাই তারাও 10-এ 10 পাবা। এখন খতে যেহেতু বলছে, তোমরা যদি ঘরের যদি নিয়মটা যদি লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই সাইডে দাঁড়াই, তাহলে ক্লিয়ার দেখবা। এই যে তোমরা যদি আবিদ কোম্পানি মাল খতিয়ান হিসাব এটা লিখবা, এরপর লিখবা আগে আসা আগে যাওয়া ফিফু পদ্ধতি, এটা লিখবা। আর উপরে যে কথাটা মালের বিবরণ, কোড নং, বিল নং, সর্বোচ্চ মাত্রা ডট ডট, সর্বনিম্ন মাত্রা ডট ডট, পূর্ণ ফরমায়েশ, এটা ডট ডট দিয়ে রাখবা। এটা দিলে স্ট্যান্ডার্ড হবে, না দিলে কোনো সমস্যা নেই, তবে এই জিনিসটা লিখলে হবে। এখানে আমি প্লাস মাইনাসটা দেখাই দিচ্ছি এই কারণে, যাতে তোমরা ঝামেলা না পড়ো। এখানে দেখবা যতগুলো ক্রয় করবে ওটা হচ্ছে যায় যোগ হবে, আর যতগুলো হচ্ছে বিক্রয় বা ইস্যু করবে ওটা হচ্ছে যায় বিয়োগ হবে। সর্বপ্রথম ছিল হচ্ছে 2021 সালে ডিসেম্বরের প্রারম্ভিক মজুদ ছিল 200 একক 10 টাকা করে। প্রশ্নের মধ্যে উল্লেখ আছে 10 টাকা করে। এটা আমি দিয়ে দিলাম পরিমাণের ঘরে। গড় করা নিয়ে অনেকে হয়তো চিন্তা করবে, আমি ঘরটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। ফার্স্ট টাইম তোমরা পুরাটা টানবা, পুরাটা টানার পর হচ্ছে তারিখের জন্য গড় রাখবা, বিবরণের জন্য গড় করবা, এখানে 3টা সাইড করবা। এটাকে ফার্স্ট এটা কাটবা, কাটার পরে 3টা সাইড করবা। 3টা সাইড করলে এটাতে ক্রয়েরগুলো দিবা পরিমাণ দর টাকা, অথবা একক আসতে পারে, একক দর টাকা ওইটাই হইতে পারে। পরিমাণ ধর টাকা সেম, পরিমাণ ধর টাকা। উদ্বৃত্তর গড়টাও সেম করবা, 3টা পরিমাণ দর টাকা। গড় করাটা খুবই ইজি। তোমরা ফার্স্ট টাইম এটা টানার পরে তারিখ, বিবরণ আর হচ্ছে যে এই 3টা সাইড করবা, করার পরে একটাতে 3টা করে ফেলবা। প্রারম্ভিকের ক্ষেত্রে হচ্ছে যায় প্রারম্ভিক মজুদ প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে, আমরা সরাসরি উদ্বৃত্তর করে দিয়ে দেবো 200 একক 10 টাকা করে, 2000 একক। এরপরে 6 তারিখে বলছে আমাদেরকে প্রশ্নের মধ্যে, 6 তারিখে আমি দেখতেছি, 6 তারিখে বলছে যে ক্রয় 100 একক 10 টাকা 40 পয়সা করে। এখন লিখবো আমরা ক্রয়ের ঘরে 100 একক 10 টাকা 40 পয়সা করে 1040 টাকা আসছে। এটা গুণ করলে তোমরা এটা গুণ করে দিবে, 1040 টাকা আসবে। যেহেতু আমাদের পদ্ধতিটা ছিল কি আগে আসা আগে যাওয়া ফিফু পদ্ধতি। এখন দেখো ফিফু পদ্ধতি, এই আগের মালটা ঠিক ওইটা নামাইবে, উদ্বৃত্ত যেটা ছিল এটা 200 একক 10 টাকা করে 2000 একক। এখন এই যে যেটা পাইছি এটা আমরা ইনক্লুড করে দিব এটার সাথে, 100 একক 10 টাকা 40 পয়সা করে 1040 টাকা, এটা গেল। এখন আসি আমরা 9 তারিখে, তারা আমাদেরকে বলছে বিক্রয়। বিক্রয় হচ্ছে যায় 260 একক, বিক্রয়ের এখানে কোনো রেট দেওয়া নাই। তাহলে আমরা লিখবো বিক্রয় ফার্স্ট হচ্ছে যায় ওই যে আগে যেটা ছিল ওইটা লিখবো আমরা 200 একক 10 টাকা করে 2000 একক। এখন বিক্রয় হচ্ছে যায় কত একক ছিল? 260 একক। রেটটা কিন্তু দেওয়া নাই, যেহেতু 260 ছিল অলরেডি 200 একক আছে, 260 থেকে 200 একক গেলে আর থাকে 60 একক। এই 60 একক করে 10 টাকা 40 পয়সা করে দিলে বেরোবে 624 টাকা। এখন একটু খেয়াল করে এখানে যে 40 একক, এই 40 একক নিয়ে অনেকে ঝামেলা পড়ে যায়, ওটা করতে পারে না। যেমন দেখো 100 একক থেকে আমার 60 একক চলে গেছে, 100 একক থেকে 60 একক গেলে আর থাকে কত? 40 একক। এই 40 একক করে 10 টাকা 40 পয়সা করে গুণ করলে আমার বের হয়ে হচ্ছে যায় 416 টাকা। 9 নাম্বারটা ক্লিয়ার। এখন হচ্ছে যে আমরা 16 তারিখে বলছে যে ক্রয় 160 একক 10 টাকা 80 পয়সা করে। ক্রয় 160 টাকা 10, পরিমাণ হচ্ছে যায় 160, আর দর হচ্ছে যায় 10 টাকা 80 পয়সা। এখানে গুণ করার পরে বের হয়েছে 1728 টাকা। দুইটাকে গুণ করার পরে এখানে যে আগে ছিল আগের মালটা নামাবো আমরা 40 টাকা, গুণ হবে হচ্ছে 10 টাকা 40 পয়সা করে 416 টাকা। এখানে যেটা পাইছি আমরা ওইটার সাথে এটা জয়েন করে দিব, এটাকে ইনক্লুড করে দিব। 160 10 টাকা 80 পয়সা করে 1728 টাকা। এখন আসি আমরা সর্বশেষ যে কথাটা বলছে তারা, বিক্রয় বলছে 100 একক। এখানে কোনো বিক্রয় হচ্ছে 100 একক, ব্যয়ের পরিমাণটা লেখা নাই। এখন লিখবো আমরা বিক্রয়, ওই যে আগের মালটা 40 টাকা, 40 গুণ 10 টাকা 40 পয়সা
এখানে 416 টাকা আসবে। এর পরবর্তীতে হচ্ছে যায় আমরা যেটা পাইছিলাম হচ্ছে যায় তারা আমাদেরকে বলছে যে 100 এককের কথা বলছিল, 100 একক থেকে 40 একক চলে গেলে আর থাকে 60 একক। এই 60 এককের 10 টাকা 80 পয়সা রেট এটা ছিল। 10 টাকা 80 পয়সা দিয়ে গুণ করলে বের হবে 648 টাকা। এখন টোটাল যেহেতু 100 একক, এই যে 40 আর হচ্ছে যায় 60 মিলে হচ্ছে যায় 100 একক, 10 টাকা 80 পয়সা করে রেট হচ্ছে 1080 টাকা। এই তো এই ছিল ক্ষয়ের উত্তর। কটা আমি করলাম, কটা বুঝে দেওয়ার চেষ্টা করলাম, খটা কীভাবে আগের মাল আগে যায় পদ্ধতিতে ওইভাবে করার চেষ্টা করলাম। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় একটু টানবা, আমার ভিডিওটা টানার পরে আবার দেখবা, যেহেতু আমি একটু দ্রুত বলতেছি, কারণ হচ্ছে ভিডিওটা বেশি লম্বা হলে অনেকে দেখতে চায় না, এই জন্য হচ্ছে আমি শর্টকাট করতেছি। এবং যে জায়গাটা তোমরা বুঝবা না ওটা একটু টানবা, আমি কীভাবে বলতেছি ওটা খেয়াল করবা, এরপর আবার লিখবা, ইনশাল্লাহ আশা করি আর লাগবে না। এখন আমরা একটু ঘ নাম্বার কী বলছে একটু দেখো। 1 তারিখ, 6 তারিখ, 9 তারিখ ও 16 তারিখের তথ্য ব্যবহার করে বারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। বারযুক্ত, এটা ঘ নাম্বার এটাই থাকবে। এই ঘ নাম্বার করার জন্য একটা সূত্র দিয়ে রাখছি আমি, দেখো একটু। দরটাকে কী করবা, মোট টাকা বা মোট পরিমাণ দিয়ে ভাগ দিবে। মোট টাকাটাকে মোট পরিমাণ, যেহেতু আমরা এখানে পরিমাণের অঙ্ক, আমি পরিমাণে দিলাম, একক হইলে তোমরা একক দিবে। দরটা দিবে, দর দিয়ে হচ্ছে যে মোট টাকা ভাগ মোট পরিমাণ অথবা মোট একক। গড়টা হচ্ছে যে সেম আগেরটার মতো, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে ঠিক ওইটাই দিবে। আর এখানে হচ্ছে যে উপরে দিয়ে আমি জায়গা স্বল্পতার কারণে আমি উপরে নামটা লিখি না, নাম লিখবে তোমরা, নাম লেখার পরে এই লাইনটা লিখবে আর ওই জিনিসগুলো লিখবে। এখন গড়টা আসলে এখন নতুন করে আর বলার কিছু নেই, আগের গড়টা এই গড়টা সেম গড়। এখানে যেহেতু তারা আমাদেরকে বলছে 1 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 16 তারিখ। 1 তারিখে কী ছিল আমাদের প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ ছিল কত, 200 একক 10 টাকা করে 2000 টাকা। এটা তোমরা জানো, আগে যারা করছো ওটা বুঝতে পারবা। 6 তারিখে বলছে কি, 6 তারিখ হচ্ছে আমাদের ক্রয় ছিল 100 একক 10 টাকা 40 পয়সা করে, হচ্ছে যায় 1040 টাকা। ওইটাও ছিল আগে, এই যে দেখো ওইটাই। এর পরবর্তীতে হচ্ছে যায় যেহেতু আমাদের ছিল দরের সাথে আমরা মোট পরিমাণের ভাগ দিব। এখন দেখো এখানে যোগ করে দুইটা, এখানে হচ্ছে যায় কত পরিমাণ হচ্ছে যায় 200, এখানে হচ্ছে 100, মোট 300 একক। মোট 200 আর 100 300 একক। এই 300 এককের টাকাগুলো হচ্ছে এখানে হচ্ছে 2000, এখানে হচ্ছে 1040, মোট হচ্ছে 3040। এই জিনিসটা হচ্ছে তাই পরে দিবি, এটা একটা আমি প্রশ্নবোধক দিয়ে রাখছি, কারণ এটা হচ্ছে তাই পরবর্তী, এটাই ফ্যাঁস, যত ফ্যাঁস থাকবে তোমার এখানে থাকবে। আমি আবার বলতেছি কথাটা একটু খেয়াল করো। পরিমাণ হচ্ছে এখানে 200, এখানে 100, এই 200 আর 100 যোগ করলে 300 একক হয়, 300 একক। আর টাকাটা একটু খেয়াল করো, টাকাটা হচ্ছে এখানে 2000, এখানে হচ্ছে 1040, মোট হচ্ছে যায় তোমার 3040। এই 3040-এর তুমি পরিমাণ দিয়ে ভাগ দিলে বের হইব 10 টাকা 13 পয়সা। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা না বুঝলে আমার ভিডিওটা আর একটু টানবা এবং আমি কি কথাগুলো বলছি এগুলোর দিকে একটু খেয়াল করবা, আশা করি মিলবে। এর পরবর্তীতে যেটা বলছে 9 তারিখ বলছে বিক্রয় ছিল কত তাদের, আমি একটু প্রশ্নটা দেখি। 9 তারিখ বিক্রয় বলছে হচ্ছে যে 260 একক। এই যে দেখো বিক্রয়ের ঘরে আমরা সরাসরি ইস্যু বা বিক্রয় পণ্যের ব্যয়ের ঘরে চলে যাবো 260। এখানে আমরা টাকা পাইছিলাম তখন 10 টাকা 13 পয়সা, 10 টাকা 13 পয়সা দিয়ে গুণ করলে বের হয়ে হচ্ছে যায় 2636 টাকা। এর পরবর্তীতে হচ্ছে যায় 40 একক। 40 একক কোথায় ছিল আমাদের, 40 একক হচ্ছে যায় আমরা যেহেতু এখানে 300 থেকে 260 লিখে ফেলছি। এই যে দেখো একটু খেয়াল করো, 300 পরিমাণ 300 ছিল, 300 থেকে 260 অলরেডি প্রশ্নে বলছে ওটা লিখলাম। আর রয়েছে হচ্ছে যায় 40 একক। টাকাটা হচ্ছে তাই দর যেটা বের হয়েছে ওইটা দিয়ে গুণ করলে বের হবে 406 টাকা। সর্বশেষ যেটা আমরা এখানে লেখা আছে, তারা বলছে হচ্ছে যায় 16 তারিখে ক্রয় 160 একক। এখন আমরা ক্রয়ের এখানে লিখবো 160 একক, রেট তো আগেই ছিল 10 টাকা 80 পয়সা, ওইটা দিয়ে দিবে 1728 টাকা। এখন 16 নম্বরে বলছে হচ্ছে যায় 160 একক, পরিমাণ হচ্ছে 160, আর টাকাটা হচ্ছে যায় আগেই ছিল আমাদের 10 টাকা 80 পয়সা, আমরা পাইছি 1728 টাকা। যেহেতু আমরা এখানে এই যে এখানে একটা সূত্র ছিল মোট টাকা মোট পরিমাণ দিয়ে ভাগ দিব বা যোগ করে ভাগ করব, এটা একটু খেয়াল করো তোমরা। এখানে হচ্ছে 160, আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 40। এই যে দেখো 40 60, 160 আর 40 হচ্ছে 200 একক। টাকাটা একটু দেখো, এখানে হচ্ছে 406 আর এখানে হচ্ছে যায় 1080, সরি 1728 টাকা। এই দুইটা যোগ করলে হয় হচ্ছে যায় 2134 টাকা। আমি আবারও বলতেছি একটু খেয়াল করো, এখানে 40 পরিমাণ হচ্ছে 40 আর হচ্ছে 160, দুইটা মিলে হচ্ছে যায় 200, পরিমাণ হচ্ছে 200 ছিল। এখন আর পরবর্তীতে হচ্ছে টাকাটা আমরা যোগ করব,
406 1728 যোগ করলে হচ্ছে 2136। এই দুইটাকে এটা দিয়ে এটাকে ভাগ দিলে বের হবে 10 টাকা 67 পয়সা। এ ছিল অঙ্ক। এখন তোমাদের ঘাটতিটা আসলে তোমরা কীভাবে করবে এবং সমাপনী আসলে কীভাবে করবে ওটা আমি লিখে রাখছি। আশা করি 14-15 মিনিট হইলেও ভিডিওটা দেখলে তোমরা এই যে পিপি পদ্ধতি 10-এ 10 পাবে ইনশাল্লাহ, 100% আশা করা যায়। এতে ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম।